প্রিয় ছাত্রছাত্রীরা, পড়ে শোনাচ্ছিলাম বাংলা সাহিত্যের বিশিষ্ট ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বলবান জামাতা গল্পটি। প্রথম আর দ্বিতীয় পরিচ্ছেদ আমি পড়িয়েছি, আজকে তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। তার আগে একটু সংক্ষেপে গল্পটা বলে নিই। বলবান জামাতা মানে বুঝতেই পারছো, বলশালী জামাতা। এটা একটা হাসির গল্প। আর এখানে জামাই হচ্ছে নলিনীকান্ত। তার যখন বিয়ে হয়েছিল তখন তার চেহারাটা একটু নরম ছিল, আর তার নামটাও একটু মেয়েলি ধরনের, নলিনী। তাই তার শ্যালিকা তার চেহারা এবং নাম নিয়ে বিদ্রূপ করেছিল। যতই শ্যালিকার সঙ্গে জামাইবাবুর হাসি ঠাট্টা সম্পর্ক হোক না কেন, শ্যালিকার এই কথা কিন্তু নলিনীর পৌরুষে ঘা দিয়েছিল। তাই স্ত্রীকে রেখে নলিনী যখন কলকাতায় চলে এলো, তখন সে ঠিক করলো যে তার চেহারাটা সে পরিবর্তন করবে এবং তার নামটা তো কিছু করা যাবে না, কিন্তু তার যখন সন্তান হবে, ছেলে জন্মাবে, তখন সে তার একটা ভালো দেখে নাম রাখবে। এবার সে অনেক দিন তো তার বউয়ের সঙ্গে দেখা হয়নি। তার শ্বশুরও তার বউকে নিয়ে চলে গেছে এলাহাবাদে। এবার অনেক দিন পর আর কি বউয়ের চিঠি এলো, ভালোবাসা মাখা একটা চিঠি। বউয়ের নাম ছিল সরোজিনী। এবং সেই চিঠি পেয়ে তো নলিনী গদগদ হয়ে গেল, বউয়ের সঙ্গে দেখা করতে যাবে এলাহাবাদে ঠিক করলো। প্রথমবার শ্বশুরবাড়ি যাবে এবং সে ছুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। আর তার শ্বশুরবাড়িতে যাওয়ার আরেকটা কারণ ছিল, একেতে বউয়ের সঙ্গে দেখা হবে, তাদের এতদিনের বিরহ যন্ত্রণার অবসান ঘটবে। আরেকটা কারণ ছিল যে তার শ্যালিকা, যে আর কি তার চেহারা নিয়ে বিয়ের সময় বিদ্রূপ করেছিল, সেই শ্যালিকা কুঞ্জবালা সেই সময় নাকি তার শ্বশুরবাড়িতে আসবে। এবং নলিনী তাই চাইছিল যে শ্যালিকা যদি থাকে তাহলে ভালোই হবে, কারণ তার চেহারা নিয়ে যে হাসি ঠাট্টা বিদ্রূপ তার শ্যালিকা করেছিল, এখন কিন্তু সে তার চেহারার অনেক পরিবর্তন করে ফেলেছে। তাই শ্যালিকাকে সে দেখিয়ে দেবে যে চেহারা তখন নরম থাকলে কী হবে, এখন কিন্তু সে তার চেহারা পরিবর্তন করে ফেলেছে। তাহলে এবার শুরু করব যে নলিনী এলাহাবাদে গেল এবং তারপরে ঘটনা কি ঘটল। পরদিন বেলা 2টার সময় নলিনীবাবু এলাহাবাদ স্টেশনে অবতরণ করিলেন। তাহার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট, মস্তকে পাগড়ি, হস্তে একটি বৃহদাকার ষষ্ঠী দেখা যাইতেছিল। জিনিসপত্রের সঙ্গে একটি বন্দুকের বাক্স। ইচ্ছা ছিল ছুটিতে কিঞ্চিৎ শিকারও করিয়া যাইবেন। স্টেশনে নামিয়া চতুর্দিকে চাহিয়া দেখিলেন কই কেহ তো তাহাকে লইতে আসে নাই। সে টেলিগ্রাম করে দিয়েছিল শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, যাবে বলে। গতকল্য যাত্রা করিবার পূর্বে তিনি যে শ্বশুর মহাশয়ের নামে 4 আনার টেলিগ্রাম একটি পাঠাইয়াছিলেন, তাহা পৌঁছে নাই কি? কুলি ডাকিয়া জিনিসপত্র লইয়া নলিনীবাবু স্টেশনের বাহিরে গেলেন। একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করলেন, মহেন্দ্রবাবু উকিল কা বাসা জানতা? আচ্ছা, টেলিগ্রাম এখানে লেখক লিখে দিয়েছেন যে দিন কতক এইরূপ টেলিগ্রাম প্রবর্তিত হইয়াছিল, কিন্তু এগুলি ছিল চিঠিরও অধম। মানে এমনই টেলিগ্রাম নলিনী পাঠালো যে পরে দেখা যাবে যে টেলিগ্রামের আগেই কিন্তু নলিনী পৌঁছে গেছে, টেলিগ্রাম কিন্তু পৌঁছায়নি। তাহলে নলিনী প্রথম গেল শ্বশুরবাড়িতে, এবং তার শ্বশুরের নাম ছিল মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন উকিল। মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন উকিল। কিন্তু তার শ্বশুরবাড়ি চেনেন না, তাই গাড়োয়ানকে জিজ্ঞাসা করলেন যে মহেন্দ্রবাবু উকিল কা বাসা জানতা? গাড়োয়ান উত্তর করিল, হ্যাঁ বাবু, আইয়ে। চলো বলিয়া নলিনী গাড়িতে আরোহণ করিলেন। এলাহাবাদে নলিনীবাবু পূর্বে কখনো আসেন নাই, এমনকি তিনি এই প্রথম বঙ্গদেশের বাহিরে পদার্পণ করিয়াছেন। পশ্চিমের শহরের নূতন দৃশ্য দেখিতে দেখিতে তিনি চলিলেন। অর্ধ ঘণ্টা পরে গাড়ি একটি বৃহৎ কম্পাউন্ডযুক্ত বাড়িতে প্রবেশ করিল। সম্মুখেই বহির্বাটি, বারান্দায়
একটি 9-10 বৎসরের বালিকা খেলা করিতেছিল। বারান্দার নিম্নে বামে একটি কূপ, সেখানে বসিয়া একজন পশ্চিমাবৃত্ত সজোরে একটা কটাহ মাজিতেছিল। গাড়ি হইতে অবতরণ করিয়া সেই ভৃত্যকে সম্বোধন করিয়া নলিনীবাবু বলিলেন, এই মহেন্দ্রবাবু উকিলের বাড়ি? হাঁ বাবু। বাবু আছেন না? তিনি কিদারবাবু উকিলের বাড়ি পাশা খেলতে গিয়েছেন। আচ্ছা, ভিতরে খবর দাও, বলো জামাইবাবু এসেছেন। এই কথা শুনিবা মাত্র যে মেয়েটি বারান্দায় খেলা করিতেছিল সে ছুটিয়া বাহির মধ্যে গিয়া গগন বিদীর্ণ করিয়া বলিল, ওগো, তোমাদের জামাইবাবু এসেছেন। ভৃত্যটির নামস্মরণ। সে এই কথা শুনিয়া দন্ত বিকশিত করিয়া বলিল, আরে জামাইবাবু বলিয়া সে চটপট হাত ধুইয়া ফেলিয়া নলিনীকে এক দীর্ঘ সেলাম করিল। তাহার পর রামশরণ জিনিসপত্র গাড়ি হইতে নামাইয়া ফেলিল। এদিকে বাড়ির ভিতর হইতে নানা আকারের বালক বালিকাগণ আসিয়া উকি মারিয়া জামাই দেখিতে লাগিল। প্রথম গেছে জামাই, সবারই কৌতূহল। রামশরণ নলিনীবাবুকে বৈঠকখানার ঘরে লইয়া বসাইল। বলিল, বাবু, চান করা হবে কি? নলিনী বলিল, হাঁ, স্নান করব, তুমি গোসলখানায় জল দাও। এই সময় একজন বাঙালি ঝি আসিয়া নলিনীকে প্রণাম করিয়া বলিল, ভালো ছিলেন তো? হাঁ, ভালো ছিলাম, তোমরা কেমন ছিলে? হাসিয়া ঝি বলিল, যেমন রেখেছেন। আজ 6 মাস আমি এই বাড়িতে চাকরি করছি। দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি, জামাইবাবু কবে আসবেন গো, জামাইবাবু কবে আসবেন গো। দিদিমণি বলেন, এই ছুটি হলেই আসবেন। তা এতদিনে মনে পড়ল, সেও ভালো। আপনি চান করে ফেলুন। মা ঠাকুরুন জিজ্ঞাসা করলেন, এখন কি জল টল খাবেন না ভাত চড়িয়ে দেওয়া হবে? নলিনী মোগলসরাই স্টেশনে কেলনারের কল্যাণে প্রাতরাশ সমাধা করিয়া আসিয়াছিলেন। বলিলেন, এখন ভাত চড়াতে হবে না, জল টল কিছু খাবো এখন। ঝি বলিল, আচ্ছা, তবে চান করে ফেলুন, পরে আপনাকে একটি নতুন জিনিস দেখাবো। আমার বকশিসের কি গহনা টহনা এনেছেন, বের করে রাখুন। বলিয়া ঝি নলিনীর প্রতি রমণীজন সুলভ কটাক্ষপাত করিয়া মৃদু হাস্য করিল। রামশরণ বলিল, তুই বকশিস লিবি, আমি বুঝি বকশিস লেব না? নলিনী ইহার অর্থ কিছুই বুঝিতে পারিল না, কেবল গভীরভাবে ঘাটটি নাড়িতে লাগিল। স্নানান্তে ফিরিয়া আসিয়া নলিনী দেখিল কতগুলি বালক বালিকা তাহার বন্দুকের বাক্স খুলিয়া বন্দুকটি বাহির করিয়াছে। সকলে মিলিয়া তাহার ভিন্ন ভিন্ন অংশগুলি জোড়া দিবার চেষ্টা করিতেছে। তাহাদের হাত হইতে বন্দুকটি লইয়া নলিনী সাবধানে স্থানান্তরে রাখিয়া দিল। এমন সময় পূর্বকথিত ঝি আসিয়া প্রবেশ করিল। তাহার কোলে একটি অল্প কয়েক মাস বয়স্ক শিশু। ওই ঝি বলেছিল একটা নতুন জিনিস দেখাবো। তাহার মুখখানি সদ্য পরিষ্কৃত, চক্ষুযুগল এইমাত্র কজ্জলিত, মাথার চুলগুলি সাবধানে আঁচড়াইয়া দেওয়া। ঝি শিশুটিকে হাতে করিয়া তুলিয়া লইয়া বলিল, দেখো জামাইবাবু, দেখো কেমন সোনার চাঁদ হয়েছে, যেন রাজপুত্রটি। নাও, একবার কোলে করো। নলিনী কখনোই ছোট শিশু পছন্দ করিত না, তথাপি ভদ্রতার খাতিরে বলিল, বা বেশ ছেলেটি তো, বলিয়া কোলে লইল। ঝি বলিল, বেশ ছেলেটি বলিলেই হয় না, এখন কি দিয়ে মুখ দেখবে দেখো। নলিনী পকেট হইতে টাকা বার করিয়া শিশুর বদ্ধ মুষ্টির মধ্যে প্রবেশ করাইয়া দিল। কলিকাতার ঝি তন্দর্শনে গালে হাত দিয়া বলিল, ওমা ওমা, ও কি নোকে বলবে কি গো, রূপো দিয়ে সোনার চাঁদ মুখ দেখা। সমবেত বালক বালিকাগণ খিলখিল করিয়া হাস্য করিয়া উঠিল। অত্যন্ত অপ্রতিভ হইয়া আর কোনো কথা খুঁজিয়া না পাইয়া নলিনী বলিল, সোনা তো আনিনি। মনে মনে স্বীয় পত্নীর উপরও রাগ হইল। তাহার কি উচিত ছিল না পত্রে নলিনীকে লেখা যে অমুকের সন্তান হইয়াছে, তাহার মুখ দেখিবার জন্য একটি গিনি আনিও? ঝি বলিল, সে কথা শোনে কে? তাহলে আজই স্যাঁকড়া ডেকে সোনার গহনার ফরমাস দাও, ছেলের বাপ হলেই হয় না। নলিনীর বুদ্ধিশুদ্ধি ইতিপূর্বেই যথেষ্ট গোলমাল হইয়া গিয়েছিল। শেষের এই কথা শুনিয়া সে একেবারে দিশাহারা হইয়া পড়িল। ছেলের বাপ হলেই হয় না, ইহার অর্থ কি? তবে নলিনী কি ছেলের বাপ নাকি? শিশুকে ঝির কোলে ফিরিয়া দেয়া সভয়ে নলিনী জিজ্ঞাসা করল, ছেলেটি কবে হলো? ঝি পুনর্বার গালে হাত দিয়া বলিল, অবাক করলে যে, তোমার ছেলে কবে হলো তুমি জানো না? পাড়ার লোককে জিজ্ঞাসা করছো? যে দুইটি বালক বালিকা উহারই মধ্যে একটু বয়ঃপ্রাপ্ত ছিল, তাহারা ঝির এই ব্যঙ্গোক্তি শুনিয়া হাসিয়া উঠিল। ক্ষুদ্রতর বালক বালিকাগণ তাহাদের দেখাদেখি উচ্চতর হাস্য করিয়া মেঝেতে লুটোপুটি করিতে লাগিল।
সদ্যস্নাত নলিনীর ললাট তখন ঘর্মসিক্ত হইয়া উঠিয়াছে। সে মনের বিস্ময় মনে চাপিয়া রাখিবার চেষ্টা প্রাণপণ করিতেছে। এই গূঢ় রহস্য ভেদ করিবার ক্ষমতা তাহার নাই। এই সময় একটা বালক আসিয়া নলিনীর হাতে একটি গেলাস দিয়া বলিল, জামাইবাবু একটু শরবত খাও। নলিনী গেলাসে মুখ দিয়া দেখিল জলটা লবণাক্ত। গেলাস নামাইয়া রাখিল। তখন হঠাৎ তার মনে হইল তাহার প্রতি এই পিতৃত্ব আরোপটায় জামাই ঠাট্টারই একটা অংশ হইবে। এই মীমাংসার উপনীত হইয়া নলিনীর মন একটু শান্ত হইল। তাহার কুঞ্চিত ভ্রুযুগল আবার সমতাপ্রাপ্ত হইল। সেই বৈঠকখানার একটা কোণে একটি কবাট খুলিবার শব্দ হইল। কবাটের সম্মুখস্থ পর্দা অপসৃত করিয়া রামশরণ ভৃত্য বলিল, বাবু আসুন, জলখাবার দেওয়া হয়েছে। নলিনী চাহিয়া দেখিল অন্দরমহলের একটি কক্ষ দৃশ্যমান। উঠিয়া সেই কক্ষে প্রবেশ করিল। কক্ষের মধ্যস্থলে সুন্দর কার্পেটের আসন পাতা রহিয়াছে। তার সম্মুখে রূপার রেকাবি, বাটি, গেলাস ভরা নানাবিধ খাদ্য ও পানীয়। নলিনী ধীরে ধীরে আসনখানির উপর উপবেশন করিয়া জলযোগে মন দিল। এমন সময় কক্ষান্তর হইতে মলের ঝুমঝুম শব্দ উত্থিত হইল। একটি ক্ষুদ্র বালিকা দ্বারপথে মুখ দিয়া বলিল, মেজদি আসছেন। নলিনী বুঝিল কুঞ্জবালা আসিতেছেন। নিজ দক্ষিণ হস্তের আস্তিন সে ভালো করিয়া গুটিয়া লইল। কুঞ্জবালা আসিয়া দেখুন তাহার হাতের কবজি এখন আর সুগোল নয়, মাংসল নয়, পরন্তু তাহার সুপুষ্টি অস্থি ও শিরায় সমাকীর্ণ। মলের শব্দ নিকট হইতে নিকটতর হইতে লাগিল। কি ভাই, এতদিনে মনে পড়ল? বলিতে বলিতে যুবতী আসিয়া কক্ষ মধ্যস্থলে দণ্ডায়মান হইলেন। কিন্তু তাহা এক মুহূর্তের জন্য মাত্র। চারি চক্ষে মিলিত হতে সে মহিলা এক হাত ঘোমটা টানিয়া দ্রুতপদে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। নলিনী দেখিল তিনি কুঞ্জবালা নহে। পার্শ্বের কক্ষ হইতে দুই তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কণ্ঠে আসিল, কিলো, পালিয়ে এলি যে? ওমা, ও যে অন্য লোক। অন্য লোক কিলো? আমাদের শরৎ নয়? না, শরৎ হবে কেন? কে তবে? আমি জানি। এ কি কাণ্ড, জোচ্চোর নাকি? যেরকম চোয়ারে চেহারা, আশ্চর্য নয়। ওমা, এ কি কাণ্ড, জামাই সেজে কে এলো? একজন বালকের কণ্ঠস্বর শোনা গেল, একটা বন্দুক নিয়ে এসেছে। ওমা, কি সর্বনাশ হলো গো! রে রামশরণ, রামশরণ, কোথা গেলি? যা, শিগগির বাবুকে খবর দে। রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হইল। তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না। এই সময়ের মধ্যেও অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়িয়াছিল। সারি সারি বাঁধানো ল রিপোর্ট, প্রত্যেকখানি নিম্নে সোনার জলে নাম লেখা, M.N. ঘোষ। তখন সমস্ত ব্যাপার নলিনী দিনের আলোকের মতো স্পষ্ট বুঝিতে পারিল। তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি মহেন্দ্রনাথ ঘোষ। তবে সে ভ্রমক্রমে অন্য লোকের শ্বশুরবাড়িতে চড়াও করিয়াছে। নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্ত মনে একে একে জলখাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল। এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুকে খবর দিতে ছুটিল। কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায় পাশা খেলায় আড্ডা জমিয়া থাকে। অদ্য সেখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু, নলিনীর আসল শ্বশুর এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন। তাহলে মহেন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে উপস্থিত হলো ভুলক্রমে নলিনী। আর মহেন্দ্রনাথ ঘোষ আর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু একই জায়গায় গল্প গুজব তারা করতেন, তারা পরস্পরকে চিনতেন এবং তারা বন্ধু ছিলেন এবং একই জায়গায় থাকতেন। পাশা খেলা চলিতেছিল। এমন সময় ঝড়ের মতো আসিয়া রামশরণ সেখানে প্রবেশ করিল। নিজ প্রভুকে দেখিয়া বলিল, বাবু, বাবু, জলদি বাড়ি আসুন। তার মুখ চক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন, কেন রে, কারুর অসুখ বিসুখ? বাড়িতে একটু ডাকু এসেছে। সকলেই উৎসুক হইয়া উঠিলেন। মহেন্দ্র ঘোষ বলিলেন, ডাকু? দিনের বেলায় ডাকু? রামশরণ বলিল, ডাকু হবে কি জুয়াচোর হবে কি পাগল আদমি হবে, কিছু ঠিকানা নাই। সে বলে কি, আমি বাবুর দামাদ আছি। ইহা শুনিয়া অন্য সকলে হাস্য করিলেন, কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিলেন, কখন এলো, কি করছে? এই 3 বাজে এসেছে। একটু লাঠি এনেছে, একটু বন্দুক এনেছে। অন্দর মেয়ে গিয়ে জল উল খেয়েছে। মাইজি খোকাকো বড় ভয় মাইজি লোককো বড়া ডার হয়েছে। বন্দুক এনেছে, লাঠি এনেছে। হতভাগ্য পাজি শুয়ার, তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মায়? বলিয়া ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বাহির হইলেন। গাড়ি প্রস্তুত ছিল। লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন, জোরসে হাঁকাও।
কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাইরে আসিয়াছিলেন। কেহ বলিলেন বোধহয় পাগল হবে, কেউ বলিলেন না, পাগল হলে বন্দুক আনবে কেন, কোনো বদমাইশ গুন্ডা হবে। ছোট মহেন্দ্রবাবু নলিনীর শ্বশুর বলিয়া দিলেন, পাগলই হোক গুন্ডাই হোক ধরে পুলিশে হ্যান্ডওভার করে দিও। গাড়ি নক্ষত্র বেগে ছুটিল। বাড়িতে পৌঁছালে গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন, কই, কোথায়? এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল, আপনি মহেন্দ্রবাবু, আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে। নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু একটু থতমত খাইয়া গেলেন। বাড়ি পৌঁছায় যেরূপ প্রহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়াছিলেন, তাহাতে বাধা পড়িয়া গেল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়, আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা। মহেন্দ্রবাবু উকিলের বাড়ি দারোয়ানকে বলেছিলেন, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি। এতক্ষণ চলে যেতাম, আপনাকে আনতে লোক গিয়েছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব, এইবার এই জন্য অপেক্ষা করছি। এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হয়ে গেল। তিনি নলিনীর হাত দুখানি নিজ মস্তকে ধারণ করিয়া হো হো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন। শেষে বলিলেন, মহিনের জামাই তুমি, বেশ বেশ, দেখো এখানে দুজন মহেন্দ্রবাবু উকিল থাকতে মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয় বটে। হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মোকদ্দমা পাঠিয়ে দিলে মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুরবাড়িতে, কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম, বলিয়া মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন। তারপর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন। কিঞ্চিৎ গল্প গুজবের পর নলিনীর জন্য একটি ভাড়াটিয়া গাড়ি আসিয়া উপস্থিত হইল। নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্রা করিল। এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে সে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না। মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সে সভায় অনেকে অনেক রকম আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন। অনেক পাগলের গল্পও হইল। ক্রমে সভাভঙ্গ হইল। উকিলগণ একে একে নিজ নিজ আলয়ে ফিরিয়া গেলেন। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সাগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরিয়া চা ও তামাক হুকুম করিলেন। আপিস কক্ষে ইজি চেয়ারে বসিয়া চা পান করিতে লাগিলেন। বৃত্ত একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করিতে লাগিল। চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলায় নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন। কিয়ৎক্ষণ এইরূপে কাটিলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল। উকিলের বাড়ি কত লোক আসে যায়, মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না, কিন্তু চক্ষু উন্মিলন করিয়া রহিলেন। বাহির হইতে শব্দ শুনিলেন। একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে, এই মহেন্দ্রবাবুর বাড়ি। হ্যাঁ বাবু, খবর নাও, বলো বাবু জামাই এসেছেন। এই জামাই শুনিয়াই মহেন্দ্রবাবু কেদারা ছাড়িয়া উঠিয়া পড়িলেন। জানালার পর্দা তুলিয়া দেখিলেন বৃহৎ ষষ্ঠী হস্তে সন্ডামার্কা আকারের একজন লোক দাঁড়াইয়া আছে। গাড়োয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুক বাহির করিতেছে। দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন, কই হাই রে, বলিতে বলিতে বাইরে আসিয়া বারান্দায় দাঁড়াইলেন। তাহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল। মহেন্দ্রবাবু দাঁত মুখ খিচাইয়া সপ্তমে বলিলেন, পাজি বেটা জুয়াচর, ভাগইয়া আসে, আবির্ভাগো, ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ, শ্বশুর পাতবার আর লোক পেলে না, বেটা বদমাইশ গুন্ডা। ইতিমধ্যে অনেকগুলি ভৃত্য দারোয়ান আসিয়া পড়িয়াছিল। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, মারকে নিকাল দেও, গর্দান পাকারকে নিকাল দেও। ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্রম করিল। তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ ষষ্ঠী মস্তকপুরী ঘূর্ণিত করিয়া বলিল, খবরদার, হাম চলা যাতা হ্যাঁ, লেকিন জো হামকো ছুঁয়েগা উসকা হাড্ডি হাম চুর চুর কর ডালেগে। নলিনীর মূর্তি ও লাঠি দেখিয়া বৃত্তগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়াইয়া রইল। নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল, আপনি ভুল করছেন, আমি আপনার জামাই নলিনী। একথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হইয়া বলিলেন, বেটা জোয়াচোর, তুমি শ্বশুর চেনো আর আমি জামাই চিনি নে? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা, ভাগো ইয়াসে, নিকালো ইয়াসে, নয়তো আমি পুলিশ মে ভেজেঙ্গে। নলিনী আর দ্বিরুক্তি করিল না। গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল, চলো স্টেশন। গোলমাল থামিলে তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। তাহার গৃহিণী তাহাকে বেকিমামাত্র বলিলেন, মদ খেয়েছ নাকি, জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গম্ভীর স্বরে বলিলেন, জামাই কাকে বলো, সে একটা জুয়াচোর। জুয়াচোর কিসে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিল সবই বলিলেন। শুনিয়া গৃহিণী বলিলেন, বেশ তো, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দুজনেরই এক নাম, বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠাই কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে এই যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটি দমিয়া গেলেন। লাঠি ও বন্দুক দেখিয়া হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন। এই সকল কথার ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই।
একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন, সে যদি হতো তাহলে খবর দিয়ে আসতো, আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই বার্তা নেই, হঠাৎ কখনো জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসে উপস্থিত হয়, সেটা জুয়াচোর জুয়াচোর। কেন আসবার কথা থাকবে না? আসবার কথা তো রয়েছে, পুজোর আগেই আসবে আমরা তো জানি, তবে ঠিক কবে আসবে তার খবর ছিল না বটে। পিতার এই বিপদ দেখিয়া কুঞ্জবালা বলিলেন, ওগো সে নলিনী নয়, আমি তাকে দেখেছি। মহেন্দ্রবাবু বলিলেন, তুই দেখেছিস নাকি? বলতো বলতো, কোথা থেকে দেখলি? যখন ওই গোলমালটা হলো আমি দোতলায় উঠে জানলা দিয়ে দেখলাম, নলিনী আমাদের ননির পুতুল। এ তো দেখলাম একটা কাঠখোট্টা জোয়ান। মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছিস, আমি তো সে কথাই তার মুখের ওপরই বলে দিয়েছি। আমি আমার জামাই চিনি নেই? তার কি অমন মির্জাপুরি গুন্ডার মতো চেহারা? তার দিব্যি নধর বাবু বাবু চেহারাটি। বিয়ের সময় মাত্র একদিন দেখেছি বটে, তা বলে এমনই কি ভুল হয়? এইরূপ কথাবার্তা হইতেছে, এমন সময় একজন ভৃত্য আসিয়া বলিল, বাবু, টেলিগ্রাফ এসেছে। টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবুর মুখ শুকাইয়া গেল। ইয়া সেই নলিনী প্রেরিত গদ্য কলকার 4 আনা মূল্যের টেলিগ্রাম। গৃহিণী বলিলেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাতে চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন, এই তো টেলিগ্রাম এসেছে, সে তবে দেখছি জামাই বটে। গৃহিণী বলিলেন, তবে এখন ফেরাবার কি উপায় হয়? যাই নিজে গিয়ে দেখি। যাওয়ার সময় গাড়োয়ানকে বলেছিল, স্টেশনে চলো, এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে, যাই গিয়ে বাপু বাছা বলে ফিরিয়ে আনি। বাড়ির লোক মনে করিয়াছিল নলিনী ব্যাপার লইয়া শালিশালাজকে ঠাট্টা করিয়া ঝাল মিটাইবে, কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্য সে কথা উত্থাপন করে নাই। যে ভুল হইয়া গিয়াছে তাহার জন্য তার শ্বশুরবাড়ি সকলেই লজ্জিত অনুতপ্ত, তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল। একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠিলে সে বলিয়াছিল, যা হোক, পরের শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম অনেকে সেরকম নিজের শ্বশুরবাড়িতে পায় না। তাহলে এখানেই গল্পটা শেষ হলো। একটা হাসির গল্প। দেখতেই পেলে যে নলিনীকান্ত ভুলক্রমে অন্য বাড়িতে উঠে গেছিল। তার শ্বশুরের নামেই, একই নামে দুজন ব্যক্তি একই জায়গায় থাকে, তাই গাড়োয়ানকে বলাতে গাড়োয়ান ভুল জায়গায় নিয়ে চলে গেছিল। এবং যখন সেখানে জামাই বলে পরিচয় দিয়েছিল, আর মহেন্দ্রনাথ ঘোষ তিনি ভেবেছিলেন যে আচ্ছা করে তাকে মারবেন, তাড়িয়ে দেবেন, কিন্তু নলিনীর ভদ্রতায় তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং যখন জানতে পেরেছিলেন তারই বন্ধু মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জামাই সে, তখন তাকে তার বাড়িতে তিনি পাঠাবার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আসল শ্বশুর বাড়িতে গিয়েই নলিনীকে হেনস্থা হতে হলো। তার শ্বশুর তাকে চিনতে পারল না এবং তাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে জামাইকে সাদরে ঘরে নিয়ে এসেছিল। একটা মজার গল্প। গল্পের হাস্যরসটাই কিন্তু এখানে উপভোগ করার মতো। তাহলে গল্পটা অবশ্যই পড়বে এবং গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আগেই বলেছি, যে কোনো গল্পকারের কে চিনতে গেলে, তার সাহিত্যকর্মকে চিনতে গেলে তার কিন্তু লেখাগুলো তোমাদের পড়তে হবে। তাই প্রভাত কুমার মুখোপাধ্যায়কে যদি তোমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সাহিত্যকর্মকে যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু তার লেখা অবশ্যই তোমাদের পড়তে হবে। যারা বাংলা সাহিত্য ভালোবাসো তারা তো পড়বেই, আর তাদেরকে বলবো পড়ার জন্য। আর যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছো বা বাংলা সাহিত্য নিয়ে ভবিষ্যতে পড়বে ঠিক করেছো, তাদেরকে তো অবশ্যই পড়তে হবে। যখন তোমরা ছোট গল্প পড়বে তখন কিন্তু প্রভাত কুমারের লেখা তোমাদের অবশ্যই পড়তে হবে। তাহলে গল্পটা কেমন তোমাদের লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।